সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা সরাসরি অনুষ্ঠানটি দেখছেন বাসায় বসে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। পরবর্তী যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আশা করি আপনারা ভালো আছেন এবং জানাবেন আপনাদের মন্তব্য। আজকে ছিল ICJ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস কোর্টের ডেলিবারেশন। আমরা সারাদিন সেখানে দেখেছি এবং শুনেছি, এবং এই তথ্য আজকের ব্রেকিং নিউজ। অনেকেই অনেক কথা বলছেন, সেটি দিয়ে শুরু করব। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যেরকম ট্রাম্প ক্যারল যে ট্রায়ালটি ছিল সেটি আজকে রায় হয়েছে, এবং জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন উনি গিলটি, এবং ওনাকে আরও $83.3 মিলিয়ন ডেফেমেশনের জন্য, তার নাম খারাপ করার জন্য পে করতে হবে ইজিন ক্যারলকে। এবং আপনারা জানেন যে গত বছর কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আরেকটি এই সেক্সুয়াল অ্যাবিউজ কেসে। জেফ ডুয়েট, চেয়ারম্যান অফ অ্যারিজোনা রিপাবলিকান পার্টি, অন আনরিলেটেড নিউজ, উনি রিজাইন করেছেন। তার কারণ গভর্নর পদপ্রার্থী যিনি ছিলেন ক্যারি লেক, তাকে হুমকি দিয়েছিলেন যে উনি যদি পদত্যাগ না করেন তাহলে উনার টেপ উনি ফাঁস করে দিবেন, একান্তই তাদের কথাবার্তার যে টেপ, এবং উনি কিন্তু সেটি ফাঁস করে দিয়েছেন। শুরু করব গাজার গণহত্যা থেকে। গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ। এছাড়া গাজার বাসিন্দাদের অবিলম্বে মানবিক সহায়তা নিশ্চিতের উপরে জোর দেওয়া হয়েছে। কিন্তু হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির কোনো আদেশ দেওয়া হয় নাই। তবে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকা যে গণহত্যার অভিযোগ এনেছে তা আমলে নেওয়ার জন্য কথা জানিয়েছে ICJ। আন্তর্জাতিক আদালতের এমন আদেশের প্রতিক্রিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও গণহত্যার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। এদিকে এই খবর যখন এসেছে, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমভাবে তোলা হয়েছে। ওয়েস্টার্ন মিডিয়া কতখানি বায়াস, কতখানি পক্ষপাতমূলক, সেটিও তুলে ধরার চেষ্টা করব, এবং এই কেসে কিছু অংশ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, এবং সেটিও ব্যাপক আলোচনায় থাকবে। অনেকেই বলেছেন যে রায়টি সঠিক হয়নি, যথেষ্ট হয়নি। অনেকে বলছেন এটি একটি বিজয়। আসলে এটি কী ছিল সেটির ব্যাখ্যা সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে TVN24 ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, এবং আমাদের ব্যাখ্যাটি কোনো পক্ষের নয়। এই সমস্ত আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন ডক্টর নুসরাত রাব্বী, চেয়ার ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সেন্টার বায়োস্ট্যাটিস্টিক্স। আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার নিচের অংশটি দেখতে পাচ্ছি, আপনার ক্যামেরাটি হয়তো পড়ে গেছে। এপিডেমিওলজিস্ট, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সাথে আছেন আমাদের, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোস্তফা সারওয়ার, প্রফেসর এমিরাটস, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। উনি নিউ অরলিন্স থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে, এবং ডক্টর নুসরাত রাব্বী যোগ দিয়েছেন আমাদের সাথে স্যান ফ্রান্সিসকো থেকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আশা করি শুনতে পাচ্ছেন। ঘটনাবহুল একটি দিন, সত্যিকার অর্থেই ঘটনাবহুল একটি দিন, স্পেশালি ICJ এর যে ঘটনাটি হয়ে গেল সেই বিষয়ে যাব। কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে একটি অংশ আমরা দেখে নিব। চলুন প্রথমে একটি অংশ আমরা দেখে নিব, রায় ঘোষণার একটি অংশ। চলুন। The court notes that the military operation being conducted by Israel. এটি ছিল প্রথম অংশ। আমি যাব ডক্টর মোস্তফা সারওয়ার আপনার কাছে। এই রায়তে আমরা যেটি দেখলাম সেটি যে যুদ্ধবিরতির কোনো আদেশ এখানে নেই। দিলেও যে ইসরায়েল সেটি মানত সে ব্যাপারে তো আমাদের সন্দেহ থেকে যাচ্ছে, এবং সেটি থাকারই স্বাভাবিক। কিন্তু যতটুক আপনি জেনেছেন, শুনেছেন, আপনার প্রতিক্রিয়াটি আমি জানতে চাবো, এবং কেন যুদ্ধবিরতির কোনো আদেশ ছিল না বলে আপনি মনে করেন? ব্যাপারটা যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা আছে হেগে, এদের কিন্তু এনফোর্সমেন্ট করার মতো ক্ষমতা নেই। এটা একটা ব্যাপার, যে তারা যদি এটা করতো তাহলে এটা এনফোর্স করতে পারতো না। আর এই ভার্ডিক্টের পর যে ইসরায়েল থেকে যে রিয়াকশন আসছে দুজনার, যেমন ধরুন দুজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, উনি কিন্তু এটাকে প্রশংসা করেছেন। হি প্রেজড, ওনার যে স্টেটমেন্টে যেটা টাইমস অফ জেরুজালেম বের করেছে, ওটা কিন্তু উনি স্টেটমেন্টটা পুরো মানে এটা বলছেন যে ওনাদের বিজয় হয়েছে। আচ্ছা, কিন্তু মাঝখানে তার আছে, রিজার্ভেশন আছে। কিন্তু তাদের যে সেনাপতি, IDF এর যে জেনারেল, উনি কিন্তু এটাকে দারুণভাবে কন্ডেম করেছেন।
এটা হলো ইসরায়েলের ব্যাপারটা। আর অন্য দিক থেকে আমরা দেখছি যে আরব ওয়ার্ল্ডেও কিন্তু এটা একটা পজিটিভ রিয়াকশন হয়েছে। কিন্তু আসল যে ব্যাপারটা, যেটা আপনি খুব ভালোভাবে উল্লেখ করলেন, যে যুদ্ধবিরতির তো কোনো কিছু হলো না। আরো একটা ব্যাপার, যে যে জিনিসগুলো, হ্যাঁ বলুন। না আপনি বলে যান প্লিজ। হ্যাঁ, যে যুদ্ধবিরতির কোনো কিছু নেই, হ্যাঁ, কিন্তু দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হচ্ছে ইসরায়েলি গভর্নমেন্টকে। দায়িত্ব দেওয়া হয়েছে যে ইসরায়েলের যে ওয়ার অপারেশনসে ইন গাজাতে কোন সৈন্য কিংবা কেউ যদি ভায়োলেট করে, যে 5টা অ্যাকশন ক্রাইটেরিয়া আছে জেনোসাইডের, এর যে কোনো একটাই হতে পারে জেনোসাইড। যেমন কোন একটা গ্রুপকে ডেথ নিয়ে আসা, তাদেরকে মৃত্যু করা, কিল করা। আরেকটা হতে পারে ওই গ্রুপের বডিলি এবং অন্যভাবে হার্ম করা, এটা আরেকটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো যে বাচ্চাদেরকে করা, মানে একজনের কাছ থেকে অন্যকে দিয়ে দেওয়া, এটা আরেকটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হলো যে যে ইসের মানে রিপ্রোডাক্টিভ যে এটাকে বন্ধ করে দেওয়া, এটাকে ইনফ্লুয়েন্স করা। এর মধ্যে আমি দেখলাম যে 5টার মধ্যে 4টার প্রত্যেকটাই স্যাটিসফাইড এক্সেপ্টিং 1। এখন আমরা জানি না যে রিপ্রোডাক্টিভ সেক্টরে ইসরায়েল কোনো কিছু বন্ধ করেছে কিনা, কিন্তু অন্য সব জায়গাতে এই ভায়োলেশনটা কিন্তু হয়। কিন্তু সবচেয়ে যেটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার, যে এর সঙ্গে দেখাতে হবে ইন্টেন্ট থাকতে হবে। কিন্তু ইন্টেন্টের ব্যাপারে একটা যেটা ইসরায়েলের পক্ষে যে ব্যাপারটা, ওদের তো লয়ার গুলো খুবই মানে মানে দারুণ ঝানু লয়ার। ওদের বক্তব্য হলো, আমি যেটুকু পড়েছি তাতে দেখেছি, যে যদি ইসরায়েল এই মানে প্যালেস্টাইন জনগোষ্ঠীকে মানে উৎখাত করতে চায়, শেষ করে দিতে চায়, তাহলে তারা করিডোর করেছে কেন? মানে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর কেন করেছে? তাহলে তারা কেন লিফলেট দিচ্ছে, আক্রমণ করার আগে লিফলেট দিচ্ছে যাতে সিভিলিয়ান না মারা যায়? এই সমস্ত আর্গুমেন্ট ওরা উঠাবে। কিন্তু সবচেয়ে এই মানে আইসিজে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এইবার অ্যাটলিস্ট ইসরায়েল ভেবেছিল যে এই কেসটাকে তারা গ্রহণ করবে না, মানে তাদের জুরিসডিকশনাল পয়েন্টে এটাকে তারা নাকচ করে দেবে। এইটাই কিন্তু পশ্চিমা শক্তিদের একটা ইচ্ছা ছিল। কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ক্লিয়ার বলেছে যে দিস ইজ আন্ডার দেয়ার জুরিসডিকশন। ইন আদার ওয়ার্ডস, এই কেসটাকে ছুঁড়ে ফেলা দেওয়া যাবে না, এই কেসটা হবে, এই কেসটা চলবে। এটা হলো সবচেয়ে বড় বিজয়। ধন্যবাদ আপনাকে। আমি নুসরাত রাব্বী আপনার কাছে যাব, কিন্তু যাওয়ার আগে যেই কথাটি উনি বলেছেন এটি গুরুত্বপূর্ণ, যে কেসটিকে ইসরায়েলের অনুরোধ, তাদের দাবি ছিল এই কেসটিকে শুনানির প্রয়োজন নেই, এটিকে রিমুভ করা দরকার, এটিকে রাখার প্রয়োজন নেই, এটি শোনার মতো কেস নয়, গ্রহণ করার মতো কেস নয়, এটি ছিল। কিন্তু এই ব্যাপারে আলোচনায় যাওয়ার আগে আমি আপনার দুজনের সাথে এবং আমাদের ভিউয়ার্সদের সাথে আরেকটি ক্লিপ আলোচনা করব, কারণ আপনি আরেকটি কথা বলেছেন, সেটি হলো যে হিউম্যান করিডোর করেছে, বমিংয়ের আগে লিফলেট দিয়েছে, কাজে তাদের ইন্টেন্ট ছিল না। চলুন দেখি জাজ কি বলছেন। The court's view, at least some of the acts and omissions alleged by South Africa. ডক্টর নুসরাত রাব্বী, আমি আপনার কাছে শুনব, যে অংশটি পড়ে শোনালেন তাতে জেনোসাইড যদিও বলা স্বীকার করে নিচ্ছেন জেনোসাইড হয়েছে, কিন্তু জেনোসাইডের সব রকম উপাদান উনি উল্লেখ করেছেন একের পর এক। আপনার কাছে কি মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে, আমি এগ্রি করব ডক্টর সারওয়ারের সঙ্গে, যে ইট ইজ এ গুড স্টেপ, যে হয়তো পুরোপুরি আমরা সিজফায়ার পাইনি, কিন্তু আমরা এই যে কেসটা থ্রোন আউট হয় না, এটার যে একটা গ্র্যাভিটাস, এটার যে একটা ওয়েট আছে, that there are some violations happening যেটা genocide convention violation এর মধ্যে পড়ে, that has been established. কিন্তু again এই মানে নেট এফেক্ট এখনকার জন্য তেমন কিছু, মানে এটা মোর অফ এ সিম্বলিক জিনিস, কিন্তু এটার ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন থাকতে পারে। ধরেন 25 বছর পরে যদি নেক্সট জেনারেশন এই কেস আনে, তখন কিন্তু থাকবে এই ইন্টারন্যাশনাল কোর্টের এটা টু কন্টিনিউ ফর ওয়ার ক্রাইমস এগেনস্ট ইসরায়েল। কাজে এই জিনিসটা কিন্তু একটা ভেরি স্মার্ট মুভ বাই সাউথ আফ্রিকা। এগেন পার্সোনালি আমি আমার ওপিনিয়ন দিয়ে বলবো যে ইট শুড হ্যাভ কাম ফ্রম আরব কান্ট্রিজ।
বাট ইট হ্যাজেন্ট, তারা উইক এবং তাদের দেশের মধ্যেই তারা হিউম্যান রাইটস ফলো করে না। সো আই হ্যাভ টু সে দ্যাট সাউথ আফ্রিকা হচ্ছে ডিফল্ট গ্লোবাল সাউথের লিডার ইন টার্মস অফ আপনার হিউম্যানিটেরিয়ান অ্যাবিউজ, মানে অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস আই মিন, এবং দে হ্যাভ প্রুভেন দেমসেলভস যে তাদের হিস্টোরিক্যাল জেনোসাইড এবং অ্যাপার্থাইডের জন্য তাদের একটা ইউনিক প্লেস ইন দ্য হিস্ট্রি, অ্যান্ড দে আর নট shy of taking up these many causes throughout the world. So I am very, I feel warm inside. Karon, it also proves another point, kintu Mr. Habib, je, you know, it is not a religion. Jehetu Arabra kore nei, South Africa korlo. Apni dekhen, it's not really about a religious issue. It is a human rights issue. Jeta hocche. In fact, jodi eta reverse hoto, যদি if it was Muslims against Jewish people কোনো একটা দেশে, I would be supporting the Israeli indigenous people সেখানে. So it is a human rights violation, it is a genocide issue. আরেকটু ছোট করে বলি যে যেহেতু এই জিনিসটা sort of in the middle পড়লো ভার্ডিক্টটা, হ্যাঁ, যে হ্যাঁ it is has some violations but we're not calling for ceasefire. এখানে হয়তো we might even say যে হয়তো এখানেই world is landing somewhere, not exactly in the middle towards the Palestinian people, but not all the way. And one of the reason all the way ceasefire এর কথা হয়তো অনেকেই মানে they will hesitate, কারণ October 7th is still a terrorist attack. এবং এখানে টু হ্যাভ এ সিজফায়ার উইদাউট অল যে আপনার ওই যে আনুষঙ্গিক যেসব জিনিস, টু হ্যাভ এ প্রপার ব্রোকার্ড রিয়েল সিজফায়ার সো হামাস উইল নট অ্যাটাক এগেন, ওইটারও একটা স্কোপ আছে টু ওয়ার্ক দ্যাট আউট। সিজফায়ার হ্যাজ টু বি অনার্ড বাই বোথ সাইডস, এবং সেজন্যই হয়তো এই কোর্ট দে লেফট এ লিটল বিট বিফোর দ্যাট। ভেরি গুড পয়েন্ট। লেট মি ব্রেক দিস ডাউন টু ইউ, বোথ অফ ইউ, এবং আমাদের ভিউয়ার জন্য আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে নিয়ে এসেছেন। আমার মনে হয় এটি দর্শক সবার শোনা উচিত। সেটি হচ্ছে যে এই যে সিজ ফায়ার কল করা হয়নি, তার কারণ হচ্ছে অন্যতম একটি কারণ অনেকে মনে করেন, আপনি কয়েকটা কথা বলেছেন, সাউথ আফ্রিকা লিডিং ভূমিকা নিয়েছে, আরব কান্ট্রিজ নেয়নি, এটি তাদের ট্রেডিশন এবং কালচারের অংশ, তারা নির্যাতিত হয়ে আসছিলেন বছরের পর বছর, অ্যাকচুয়ালি শতকের, মানে শতক বলবো না আমি, দশকের পর দশক, এবং এটি তাদের একটি অঙ্গীকার। কিন্তু জেনে রাখা ভালো, এটি আমার রিসার্চ এবং অনুসন্ধান বলছে ইটস এ কোঅর্ডিনেটেড মুভ ফ্রম দ্য ব্রিক্স। এটি যদি জাস্ট লাইক আপনি নুসরাত আপনি বললেন, যদি এটি কোনো আরব দেশ করতো তাহলে এটি হতো আরব অর মুসলিমস ভার্সেস ইসরায়েলি অর ইসরায়েলি গভর্নমেন্ট। দ্যাট উড নট লুক গুড, বাট ইট কেম ফ্রম সাউথ আফ্রিকা। আমি আপনাকে এটির ব্যাপারে কিছুক্ষণ পরে আরেকটি ফুটেজ দেখাবো। আমি এটা অনেক খুঁজে বের করে সংরক্ষণ করেছি এবং আমি শেয়ার করবো আপনাদের সবার সাথে। বাট জাস্ট ICJ এটি রুলিং দেয়নি, তার কারণ হচ্ছে যে কোনো কেসের রুলিংয়ে দুটি পার্টি থাকতে হবে। এখানে হামাস ইজ নট প্রেজেন্ট, কাজেই যদি তারা রুলিংটি দেয় তখন এটি দুই পার্টির উপরে রুলিংটি হবে। যদিও এনফোর্স করার মতো ক্ষমতা তাদের নেই, কিন্তু হামাসকে তারা স্বীকৃতি দিয়ে দিবে। এটি একটি ব্যাপার আছে, আমি মনে করি। নুসরাত রাব্বী, আপনি কি মনে করেন আমাকে জানাবেন। এটি একটি ব্যাপার। আর একটি ব্যাপার যেটা আপনি বলেছেন যে সিজ ফায়ার ব্যাপারে, ইয়েস, এটি একটি বড় বিজয় প্যালেস্টিনিয়ানদের জন্যে, এটি অনেক বড় একটি বিজয়। এবং এই যে কেসটি রিমুভ করছে না এবং ফার্দার শুনানি হবে, যারা অপেক্ষা করছেন এটার ফার্দার ভার্ডিক্টটা কবে আসবে, রায়টা কবে, 3 থেকে 4 বছর লাগবে। আজকের রুলিংয়ের ফাইনাল যে হিয়ারিংটি ছিল, ফাইনাল হিয়ারিং না, রুলিংয়ের উপরে যে নির্দেশনা আসে সেটি আমরা শুনেছি। এটির আরও ব্যাপক আলোচনা দরকার আছে, কিন্তু আমি সেই আলোচনা যাওয়ার আগে কয়েকটি জিনিস তুলে ধরতে চাই আপনাদের কাছে। একটি হচ্ছে, প্রথম একটি ফুটেজ আমি দেখাবো, সেটি হচ্ছে, চলুন দেখে নিই আগে। না ফুটেজ আমাদের অনস্ক্রিন ডিসপ্লে প্লিজ। নো নট দ্য ভিডিও। ওকে, এটি যদি আমরা ফুল স্ক্রিন একটু দেখি তাহলে দর্শকদের জন্য, সবার জন্য দেখতে খুব সুবিধা হবে। আপনারা এখন যেটি দেখছেন দর্শক, এটি হচ্ছে একটি ব্রেকডাউন। এই ICJ-তে থাকেন 15 জন বিচারক, এবং 15 জন বিচারকের মধ্যে এবার নেওয়া হয়েছে একজন বিচারক ইসরায়েল থেকে
এবং আরেকজন বিচারক নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার পক্ষ থেকে। ইভেন ইসরায়েলি বিচারকও অনেকগুলি পয়েন্টের সাথে এগ্রি করেছেন যে জেনোসাইডের মতো কাজ হয়ে থাকতে পারে। মনে রাখবেন উনি কিন্তু ইসরায়েলি বিচারপতি। ওকে, আপনারা এখন যেটি দেখছেন, প্রথম যে রায়টি ছিল সেটি হচ্ছে, আপনাদের মনে রাখতে হবে যে সাউথ আফ্রিকা কি চেয়েছিল, ইমিডিয়েট সিজ ফায়ার, ইমিডিয়েট রিলিফ, এবং রিলিফ এখানে যেতে হবে, এটি এই দুটি ছিল তাদের বড় চাহিদা। তার মধ্যে যে রায়টি হয়েছে আপনারা 1 নম্বরে দেখছেন, দ্য স্টেট অফ ইসরায়েল শ্যাল টেক অল মেজার্স টু প্রিভেন্ট দ্য কমিশন অফ জেনোসাইড টু গাজা। এটি হচ্ছে বিচারকরা বলছেন, এটির পক্ষে 15 জন বিচারক মতামত দিয়েছেন, রায় দিয়েছেন। 15 জন পক্ষে ছিলেন, 2 জন বিপক্ষে ছিলেন। পরের যেটি দেখছেন, দ্য স্টেট অফ ইসরায়েল শ্যাল এনশিওর দ্যাট মিলিটারি নট কমিট এনি অ্যাক্টস অফ জেনোসাইড। 15 জন বিচারক এটির পক্ষে, 2 জন বিপক্ষে। পরেরটি যেটি দেখছেন, ইসরায়েল শ্যাল টেক অল মেজার্স টু পানিশ অল পাবলিক সলিসিটেশন অফ টু জেনোসাইড। 16 জন এটির পক্ষে, 1 জন এটির বিপক্ষে। 4 নম্বরে যেটি দেখছেন, ইসরায়েল শ্যাল টেক ইমিডিয়েট অ্যান্ড এফেক্টিভ মেজার্স টু অ্যাড্রেস অ্যাডভার্স কন্ডিশন টু লাইফ ইন গাজা স্ট্রিপ। এটি 4 জন পক্ষে গেছেন, দুঃখিত, 16 জন পক্ষে দিয়েছেন, 1 জন বিপক্ষে। পরেরটিও যেটি দেখছেন 15 জন পক্ষে, 2 জন বিপক্ষে। অর্থাৎ বেশিরভাগ বিচারক তারা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন যে এটি হচ্ছে, এটি একটি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আমাদের আলোচনার জন্য, যে বিচারপতিরা বেশিরভাগই কিন্তু এটির পক্ষে ছিলেন। পরবর্তী যে স্লাইডটি আমি দেখতে চাবো সেটি দেখাচ্ছি এই কারণে। এই নিউজ পেপারটি হচ্ছে ক্যানাডার। আপনাদের দেখাচ্ছি বা আপনাদের সাথে আমরা শেয়ার করছি এই কারণে যে কিভাবে ওয়েস্টার্ন মিডিয়া রং ইনফরমেশন, ভুল তথ্য দিয়ে থাকেন। সেটি ব্রেকিং নিউজ, তারা বলছেন, ন্যাশনাল পোস্ট ক্যানাডা। টপ ইউএন কোর্ট রিজেক্টস সাউথ আফ্রিকাস রিকোয়েস্ট টু হল্ট ওয়ার এগেনস্ট হামাস। ভুল তথ্য, ইউএন কোর্ট রিজেক্ট করেনি কিছু। পরবর্তী স্লাইডটা যদি আমি দেখি, ফুল স্ক্রিনে থাক, এটি হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, আমাদের বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস, যেটি সবাই চিনে থাকেন। আমি প্রথম যখন খেয়াল করলাম দেখলাম যে ইউএন কোর্ট ডিক্লাইনস টু ডিম্যান্ড ইসরায়েল স্টপ মিলিটারি ক্যাম্পেইন। তারপরই তারা বুঝতে পেরেছেন দে মেড এ মিস্টেক, এটি রং তথ্য, ভুল, এবং এটি নট অনলি ফানি, ইটস রং অ্যান্ড ইটস প্রপাগান্ডা। পরবর্তীতে তারা ঠিক করে নিলেন। পরবর্তী স্লাইডটি যদি দেখি, পরবর্তীতে তারা চেঞ্জ করলেন যে ইউএন কোর্ট ডিম্যান্ডস ইসরায়েল প্রিভেন্ট জেনোসাইড বাট ডাজ নট কল ফর সিজফায়ার। দিস ইজ আ প্রপার ওয়ান, মাচ বেটার দেন বিফোর। প্রথমটি ছিল ভুলে ভরা এবং ইচ্ছাকৃত, আমি মনে করি, ইসরায়েলের পক্ষে গান গাওয়া। পরবর্তী একটি স্লাইড দেখব, এটি হচ্ছে ফ্রম দ্য গার্ডিয়ান ম্যাগাজিন, নিউজ পেপার, যেটা আপনারা জানেন। দিস ইজ রিয়েল জার্নালিস্টিক ওয়ার্ক। এখানে বলা হচ্ছে ইউএন কোর্ট অর্ডার্স ইসরায়েল টু এনশিওর অ্যাক্টস অফ জেনোসাইড আর নট কমিটেড ইন গাজা। এটি হচ্ছে আসল তথ্য। এই হচ্ছে পক্ষপাতমূলক এবং পক্ষপাত দুষ্ট এবং তার সাথে পক্ষপাতহীন যেটি আছে, নিরপেক্ষ অবজেক্টিভ নিউজ পেপার, এটির একটি এক্সাম্পল দেখালাম। পরবর্তী একটি স্লাইড আমি দেখব। ওকে, দুঃখিত, আর পরবর্তীতে হয়তো পরবর্তীটা আমি আরেক ভিডিও আছে, পরবর্তী দেখব। ডক্টর গোলাম সরওয়ার, আপনি আমি মোস্তফা সরওয়ার, আমি দুঃখিত। There is a lot of things going on. আমি সারাদিন বসেছিলাম ICJ, my mind is not working properly. Please forgive me. ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে পক্ষপাতমূলক এখনও এক পক্ষ নিয়ে কথা বলছেন, not only the government but also তাদের মিডিয়া, যে মিডিয়াকে আমরা সম্মান করতাম, অনেকেই সম্মান করেন, জেনে মনে করেন যে এটির থেকে অনেক কিছু সত্য বের হয়ে আসে। আমরা দেখলাম এই কথার সত্য নয়। ইউএস স্টেট ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করা হলো এই রায় কি তারা মেনে নেবেন কিনা, এই যে দেওয়া হয়েছে। এখন ইয়েসও বলছেন না, নাও বলছেন না, তারা এমন একটি অবস্থানে আছেন। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এটা তো ইন্টারন্যাশনাল কোর্ট, আমরাই তো প্রপোগেট করি ইন্টারন্যাশনাল ল, হিউম্যানিটেরিয়ান ল মেনে চলার, আমরা কি এটি মানবো না? আমি শুনবো আপনার কাছে। সে ব্যাপারটিকে আমি আসলে ওটার যে অরিজিনাল যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমার সামনে, আমি কম্পিউটার ওপেন করেছি, 29 জেজ, ওদের যে ভার্ডিক্টটা বের হয়েছে, তাতে এই যে আপনি দেখালেন, এর কিন্তু ওরা কিন্তু ওই যে
বারবার ওরা কিন্তু এই ডকুমেন্টের মধ্যে ওরা উল্লেখ করেছে যে তারা যে এই টেম্পোরারি মেজারটা নিয়েছে এটা প্রমাণ করে না যে এনি পার্টিজ এনি ডেলিভারেশনস। ইন আদার ওয়ার্ডস সাউথ আফ্রিকা যে বলছে এটা জেনোসাইড, হ্যাঁ, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলে নাই যে এটা জেনোসাইড। সে বলছে যে এটা পরে প্রমাণিত হবে কিংবা প্রমাণ হবে না, এটা পরবর্তী পর্যায়ে। কিন্তু তারা মানে একটা টেম্পোরারি মেজার নিচ্ছে যাতে ফিল্ডে এই ধরনের ঘটনা না ঘটে, ঘটছে কিনা তা না, সামনে যাতে না ঘটে। সেই কারণে তারা দায়িত্ব দিয়েছে ইসরায়েলকে যে ঘটছে কিনা এটা কিন্তু তারা বলেনি, ঘটেছে কিনা সেটা তো তারা, আপনি শুনলেন কিছুক্ষণ আগে জাস্টিস বললেন যে আপনি যদি চান আপনি যদি চান ফুটেজটা আমি রান করে দেই আবার। No, let me run that. No, I'm not arguing. I don't want to argue with you. I have the footage. The judge please let me run this. Please listen to me. Please, okay, fine. আমরা সবাই কিন্তু জাজের কথা শুনেছি, আপনি শুনেছেন কিছুক্ষণ আগে। না ওটা তো একজন জাজ, না ওখানে হলো 17 জন জাজ। Please, I'm not arguing with you. Please listen to me. I'm not arguing with you. It's not an argument between you and I. It's not who's the bigger man. Trust me, I'm not doing that. Not that. Don't be. আমি আপনাকে যেটি বলছি যে এই যে পক্ষপাতমূলক যে সংবাদগুলি দেখলাম, পক্ষপাতমূলক তো আমরা সরকারের অবস্থান দেখে আসছি, এটিতে তো কোনো সন্দেহ নেই আপনার। না তাতে আপনার সঙ্গে আমি একমত। ওকে, কারণ এখন আমরা নিজস্ব ইন্টারপ্রিটেশন, হ্যাঁ রাইট, এবং আমরা প্রথম থেকে দেখে আসছিলাম যে মিডিয়াগুলো CNN বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, বড় MSNBC বলেন, ইভেন MSNBC থেকে মেহেদী হাসানের মতো স্বনামধন্য জার্নালিস্টকে চলে যেতে হলো বা ফায়ার করে দিলেন তারা বিকজ অফ দিস ইস্যু। তো আমরা মনে করেছিলাম এখন যে পরিমাণ তথ্য আমরা দেখছি বিকজ অফ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তার কারণে এখন তারা একটু লজ্জা শরম করবেন, একটু সহনীয়ভাবে সত্য কথা, সেটিও আমরা এইবারে যে এখন যে ডেলিভারেশনটি আসলো তাতেও আমরা মিথ্যাচার দেখছি। এটিতে এই যে আমাদের সবার মনে একটি প্রশ্ন কি জাগবে না যে এই মিডিয়া, সরকার তো আছেই, ওয়েস্টার্ন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ওয়েস্টার্ন মিডিয়া লস্ট ইটস ক্রেডিবিলিটি। দ্যাটস মাই কোয়েশ্চেন। না আপনি যদি ভোটিং প্যাটার্নটা দেখেন, যেটা আপনি দেখালেন কয়েকটা ভোটিং, 17 জন জাজ, তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি সাদা। আপনি তাকিয়ে দেখেন সবাই সাদা ধরে নিন, এবং এর মধ্যে 15 জন কনসিস্টেন্টলি এগুলোর পক্ষে ভোট দিয়েছে। দুজন আশ্চর্য, একজন হলো উগান্ডার এক ভদ্রমহিলা যে ওটার ওয়ান অফ দ্য জাজ, আর আহারান বারাক যে হলো ইসরায়েলের জাজ। ইসরায়েলের জাজ কিন্তু দুটো ক্ষেত্রে সে কিন্তু পক্ষে ভোট দিয়েছে, বিপক্ষে দেয়নি। যেমন হিউম্যানিটেরিয়ান করিডোর, তারপরে যে ডিস্ট্রিবিউশন অফ দ্য রিলিফ ওয়ার্ক, এগুলোতে কিন্তু উনি পক্ষে ভোট দিয়েছেন। শুধুমাত্র একজন উগান্ডার যিনি, উনি প্রত্যেকটার বিপক্ষে ভোট দিয়েছেন। সবচেয়ে আমার কাছে অবাক লাগছে যে ভারতের যে ভদ্রলোক ছিলেন উনি কিন্তু প্রত্যেকটার পক্ষে ভোট দিয়েছেন। এবং শুধু তাই নয়, মানে ওভারওয়েলমিং ওয়েস্টার্ন কান্ট্রির বিশাল রিপ্রেজেন্টেশন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, তারা কিন্তু সবাই প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে, মানে সাউথ আফ্রিকার পক্ষে। তার অর্থ আমরা কিন্তু এটাকে প্যাটার্ন বলতে পারি না যে পশ্চিমা দেশগুলো এবং তাদের সমস্ত পত্রিকাগুলো এর পেছনে। আপনি তো গার্ডিয়ানকে তো কোট করলেন, গার্ডিয়ান তো নিউট্রাল, গার্ডিয়ানটা ঠিক বলেছে। আমি গার্ডিয়ানকে খুব লক্ষ্য করে পড়েছি, আই রেড ইট ভেরি কেয়ারফুলি। আপনি যে ক্লিপটা দেখালেন ওইটা হলো বেস্ট। আমি আই রেড। ওকে, ঠিক আছে, দেখেছি। ধন্যবাদ আপনাকে। আমি আসছি আপনার কাছে ফেরত। আমাদের আসলে বিষয়গুলি এমন টাচি যে এখানে অনেক ইমোশন জড়িত থাকে, আমরা নিজেরাও দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। আমি দুঃখিত, আই ডিডন্ট মিন টু হার্ট এনিথিং অর এনিবডি ইন দিস ম্যাটার। If anything, we are pro-Palestinian regardless. We are humanitarian এবং we are pro-human. So I beg your forgiveness. Okay, let's move forward. নুসরাত রাব্বী, আপনার কাছে আমি যাব। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আরব দেশরা কিছু করছে না এবং তারা এটি সাউথ আফ্রিকান কেসটি, ইট ইজ ট্রু। আমি সাউথ আফ্রিকার সাথে CNN-এর ফারিদ জাকারিয়া উনি বসেছিলেন রিসেন্টলি, বেশ কয়েকদিন আগের ঘটনা। এটির তার ইন্টারভিউর একটি অংশ আমি আপনাকে এবং আমাদের দর্শকের সবার সাথে শেয়ার করতে চাই। চলুন দেখে নিই। I mean, it's up to the Israeli people to decide who the prime minister is. I'm not going to get into that discussion.
ওকে, ডক্টর নুসরাত রাব্বী, আমরা শুনলাম সৌদি ফরেন মিনিস্টার, তার কথা শুনছিলাম আমরা। দুটি ব্যাপার এখানে খুবই আমার চোখে পড়েছে। একটি হচ্ছে ইট ওয়াজ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, যে পিস অর্জন করতে হলে নেতানিয়াহুকে কি সরে যেতে হবে কিনা। এটি খুব সুন্দর করে উনি বলেছেন, এটির আপনার রিয়াকশন শুনবো। আরেকটি উনি বলেছেন যে এই রিজনে, এই অঞ্চলে যদি শান্তি আসতে হয়, প্যালেস্টাইনিয়ান স্টেটের কোনো অল্টারনেটিভ নেই। এবং এটি কিন্তু সৌদি আরবের কাছ থেকে আমরা সহজে শুনি না, এত সরাসরি শুনি না। আমরা সবসময় শুনি যে তারা ইসরায়েলের সাথে কাজ করছে, তারা সহযোগিতা করছে না। আজ সকালের ঘটনা হচ্ছে কাতারের সাথে ইসরায়েলের সম্পর্ক বেশ তিক্ত পর্যায়ে পৌঁছেছে, এবং কাতার দোষারোপ করছে ইসরায়েলকে যে তারা এই প্রসেস, যে প্রসেস কাতার এগিয়ে যাচ্ছে, সেই কাতারের প্রসেসে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আমি শুনবো আপনার মতামত দুটি ব্যাপারেই। তো জাস্ট আমি একটু বলতে যাচ্ছি যে we all have different opinions and we should all respect each other's opinions. এবং even আমরা যদি for Israeli hope, even if we are for Israel, we should hear each other out. কারণ যেটা বলছিলাম আমরা যে আমরাই যদি কথা না বলতে পারি, তাই না, তাহলে আমাদের it is so good to have this forum, Habib bhai, so we can come and talk about absolutely, these issues. absolutely. তো আমি যেটা বলবো যে in my opinion, Saudi Arabia is one of the grossest violator of human rights. এবং তারা যদি আমেরিকার সাথে কন্ট্রাক্টে না যেত, completely forsaking Palestinian people এবং গাজা for sovereign state, এগুলো বাদ দিয়ে যে মিডল ইস্ট পিস এগ্রিমেন্টে যাচ্ছিল, this October 7th attack is actually a statement against that. তা এখন সৌদি আরবের কথা খুব বড় করে বলছে যে হ্যাঁ, প্যালেস্টিনিয়ান স্টেটহুড or whatever, peace or stability দরকার, but they never were, and I doubt they ever will be any force for human rights or democracy or anything like that in the region. They've never been. And in fact, again, back to আপনি আমাকে আরেকটু বলতে বলছিলেন South Africa's role, why I respect them so much, is যে এখানে কিন্তু ইন্ডিয়া করতে পারতো. India also has a very bloody colonial history. Yeah. But the point is, কেউ করেনি. South Africa did it, and we owe it to them. কারণ ব্যাপারটা হচ্ছে, আপনি 1971 এর ট্রায়াল গুলোতেও দেখেন, আমরা কিন্তু এই ধরনের একটা ইন্টারন্যাশনাল কোর্টের সামনে যেতে পারিনি. We did it inside Bangladesh in the ICT. তো এখানে সাউথ আফ্রিকা যে করলো ইন্টারন্যাশনাল কোর্টে, যেটা ডক্টর সারওয়ার বললেন, in front of all these western judges, এবং আপনি যেটা দেখালেন, all these judges, তাদের এই যে ভোট, everything is recorded, everything is being recorded. এটা কিন্তু ডিনাই করতে পারবে না ইসরায়েল in the future, কারণ এখন একটা বিরাট রেড ফ্ল্যাগ আসছে যে you cannot commit genocide. You're right, they didn't commit genocide. কিন্তু যে চার্জগুলো এনেছে সাউথ আফ্রিকা, what they're saying is it falls within the convention of genocide, and these acts must be avoided. So I feel যেটা লাস্ট করে, what do I think, Saudi Arabia এখন it's good, they are saying that I don't know what they will do, কারণ they had I think আপনার প্রোগ্রামে আমি বলেছি, they had a lot they could have done. Qatar is more involved in the negotiations, আমি বলবো। তো আমার মনে হয় together South Africa যেটা করেছে, and with the Arab countries bearing down, we will hopefully see the release of the hostages and a ceasefire very soon. Okay. That's what আমি আপনি যে কথাগুলি বলছেন, আমি আপনার সাথে একেবারে একমত না, কিন্তু আপনার যে স্কেপটিসিজম আছে যে আপনার যে সন্দেহের তির্যক দৃষ্টি আছে এটির প্রতি, এটির কারণ আছে। আমি দুটি ছোট্ট ব্যাপার উল্লেখ করে এই বিষয় থেকে সরে আসবো। একটি হচ্ছে, দিস ইজ রিসেন্টলি লিকড বাই দ্য ওয়ে ইনফরমেশন, যে UAE, ইউনাইটেড আরব আমিরাত, সিআইএর সাথে গোপন একটি কন্ট্রাক্ট করেছিল। 30 জন মার্সেনারি, অর্থাৎ মিলিটারি পার্সোনাল তারা হায়ার করেছিলেন, তাদের প্রচুর পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। তাদের কাজ ছিল একটি, ইয়েমেনে যাবে আন্ডার ছদ্মবেশে, এবং ইয়েমেনের হুতির টপ লিডার যারা আছে তাদেরকে গুপ্তচরের মাধ্যমে যে হত্যা করা হয়, হত্যা করবে, এবং এই পর্যন্ত তারা 12 জনকে হত্যা করেছেন। এটি দিস ইজ UAE, one Muslim country,
টু অ্যানাদার মুসলিম কান্ট্রি। দিস ইজ আজকে সকালে এটি লিকড হয়েছে। নাম্বার ওয়ান, দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। সো আপনার সন্দেহ থাকার যথেষ্ট কারণ আছে এবং থাকাটাই অমূলক নয়। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেকেই যেটি মনে করেন যে সৌদি বলুন বা অন্যান্য আরব দেশগুলো বলুন যে তারা আসলে আরও কিছু করা উচিত ছিল। এখন এটি বলতে অনেকে মনে করেন যে তাদের আসলে যুদ্ধে জড়িয়ে পড়া উচিত, কিন্তু আপনারা মনে রাখবেন 1967 সালে 1973 সালে যে যুদ্ধ দুটি হয়েছিল তাতে কিন্তু কোনো ফল পাননি। কারণ আপনি যে কোনো দেশ যদি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায় আপনি আদতে আমেরিকার সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন। আমি এই প্রসঙ্গটি পরিবর্তন করব, অন্য একটি প্রসঙ্গে আসবো। বাই দ্য ওয়ে, দুটি কথা বলেছিলাম, দুটির আরেকটি বলি। আপনারা সবাই জানেন সাউথ সুদানে অভ্যুত্থান ঘটেছে, RSF আপনারা জানেন, এবং সেখানে ব্যাপকভাবে ইচ পার্টি কিল দ্য আদার পার্টি, অনেক মিলিয়ন মানুষ বস্তু ছাড়া হয়েছে। দিস ইজ রিসেন্টলি 2-3 উইকস, 2-3 সপ্তাহের ঘটনা। অনেকে হয়তো জানেন না বা অনেকে জানেন যে এই অভ্যুত্থানটি ঘটিয়েছে দুটি রাষ্ট্র, একটি হচ্ছে UAE এবং আরেকটি হচ্ছে সৌদি আরবিয়া। সো আপনি যদি স্কেপটিক হয়ে, থ্যাংক ইউ ফর ব্রিংিং দ্যাট আপ। No, I know. I'm a journalist and I am on top of these things. My sources tells me a lot of things. So না এটা অনেকে কভার করছে না কারণ Gaza is so big, but there is another genocide going on. There is another genocide. Thank you for bringing that up. Yeah, I mean, but this is our job at the TV, and this is what we do. এটি আমরা করে থাকি, যে সমস্ত জিনিস কভার হয়ে থাকে না সাধারণ মিডিয়াতে, কারণ এটি তাদের ভিউয়ার বাড়াবে না, তাদের অর্থ আনবে না, তারা করে না, আমরা করে থাকি। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব খুব দ্রুত, আমাদের হাতে সময় কম। প্যালেস্টাইনের ব্যাপারে আরেকটি ছিল, আমি এটি বাদ দিব, কারণ স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যে তারা প্যালেস্টাইন রিফিউজিকে নতুন করে কোনো অর্থ দিবে না। তারা বলছেন যে এটি তাদের অনেক 12 জন কর্মকর্তা আছেন হামাসের সাথে জড়িত, কমপ্লিটলি বেসলেস। আমি এই আলোচনা এখন যাব না, আমি অন্য একটি আলোচনায় যাব, সেটি হচ্ছে লেটস টক অ্যাবাউট ট্রাম্প অ্যান্ড ক্যারল ডিসইনফরমেশন। এটি নিয়ে আলোচনা হতে পারে অথবা আমি একটু অন্য জায়গায় চলে যাব, সেটি হচ্ছে মোস্তফা সরওয়ার, আপনার কাছেই আমি যাব। আপনি জেনে থাকবেন জেফ ডুয়াইট, রিপাবলিকান চেয়ারম্যান অফ অ্যারিজোনা রিপাবলিকান পার্টির, উনি কিন্তু পদত্যাগ করেছেন, এবং পদত্যাগের অন্যতম কারণ হচ্ছে ক্যারি লেক, যিনি গভর্নর নির্বাচনে হেরেছেন, পরাজিত হয়েছেন গতবার, এখন পর্যন্ত স্বীকার করেননি যে উনি হেরেছেন, জাস্ট লাইক ট্রাম্প। উনি বলেছেন যে তুমি যদি রিজাইন না করো তাহলে আমি কিন্তু এই আমাদের যে কথাপত্রের টেপ আছে সেটা ছেড়ে দিব, এবং উনি কিন্তু রিজাইন করার পরেও ছেড়ে দিয়েছেন। এই যে কেয়াটিক অবস্থা আপনি দেখছেন সেখানে, এটির কারণ কি, এবং এটিতে আসলে কি রিপাবলিকান পার্টির যে ডিসফাংশনালিটি আরও কি প্রকট হয়ে দেখা দিল না? সেটা আপনি সুন্দর এই পয়েন্টটাকে বলেছেন, কারণ রিপাবলিকান পার্টির অন্তর্দ্বন্দ্ব কিন্তু চলছে এখনো, মানে যেটাকে এরা হয়তো একটা খুব সিম্পলি, যেটা এখানকার মিডিয়া, যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলোকে এটাকে বলছে যে দুটো গ্রুপ, একটা হলো এস্টাবলিশমেন্ট রিপাবলিকান আর একটা হলো মাগা রিপাবলিকান, কিন্তু এর ভেতরেও আবার মাল্টিপল গ্রুপ আছে, মানে যেটা আমরা দেখেছি কংগ্রেসে যা হয়। রিপাবলিকান পার্টিতে এখন যা দেখা গেল যে একজন ডোনাল্ড ট্রাম্প, বাই দি ওয়ে আমার বই ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাট এই কয়েকদিনের মধ্যে বের হয়ে যাচ্ছে, আমার 30 তারিখে বের হবে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে গ্রুপটা আছে সেটা মোটামুটি সলিড, তার বাইরে যারা আছে তাদের মধ্যে কিন্তু আরো ফার্দার সাব ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচার আবার তার মাঝখানে আবার সাব ফ্র্যাকচার। এটা যে ভবিষ্যতে কি হয় এটা এখনো বলা যাচ্ছে না, কিন্তু রিপাবলিকান পার্টির যে ফান্ডামেন্টাল যে ব্যাপারটা ছিল তা থেকে তারা অনেক দূরে সরে গেছে। এটা আমরা যে রিপাবলিকান পার্টিকে চিনি আগে, যে লিবার্টারিয়ান কনজারভেটিভ প্রিন্সিপাল নিয়ে যে রিপাবলিকান পার্টি, সেটা আর নেই। এগুলোরই আপনি বিভিন্ন আমরা দেখছি যে একটা ভূমিকম্প, একটা অগ্নিগিরি যে মাঝে মাঝে বার্স্ট করে, ওই অ্যারিজোনাটাও তাই, ওই মানে এক এক জায়গায় একটু একটু করে হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, একটু ভাঙছে, একটু খবর পাচ্ছি আমরা, কিন্তু ওভারঅল এদের স্বাস্থ্য বেশি ভালো নয়। রিপাবলিকান পার্টির হেলথ ইজ নট ভেরি গুড। জি, ধন্যবাদ আপনাকে। কিছুটা তথ্যের কিছু প্রসঙ্গে ছোট্ট পরিবর্তন করব। ইরাকে আমেরিকার যে সেনারা রয়েছেন তাদের দেশে ফেরত আনার ব্যাপারে অল্প সময়ের মধ্যে আমেরিকা এবং ইরাকের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ও ইরাকের যে দীর্ঘ প্রচেষ্টা তার একটি বড় মাইলফলক এটি।
কয়েকজন ডিফেন্স কর্মকর্তা বলেছেন তা এর সাথে ইরাকে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার কোনো সম্পর্ক নেই। হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু না হলে হয়তো এই আলোচনা আরও আগে শুরু হতে পারত। আমার প্রশ্ন নুসরাত রাব্বী, আপনার কাছে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরাক থেকে সেনা ফেরত আনার পরিকল্পনা কতটা যৌক্তিক? এতে কি আমেরিকার সিকিউরিটির কম্প্রোমাইজ হওয়ার ঝুঁকি আছে, নাকি তারা যেই অবস্থান তৈরি হয়েছে এখন সেখানে এই অবস্থানের কারণেই এটি তারা নিয়ে আসছেন, অথবা ইরাকের যে বর্তমান শাসক অ্যাডমিনিস্ট্রেশন আছেন তারা মনে করছেন যে তাদেরকে ফেরত পাঠাবেন কারণ তাদের উপর ইরানের চাপ থাকতে পারে? আপনি কি মনে করেন? আমি মনে করি যে প্রেসিডেন্ট বাইডেন শুরুই করেছিলেন তার টার্ম এই আফগানিস্তান থেকে উইথড্র করে ট্রুপস, এবং সেটার জন্য অনেক ক্রিটিসিজমও পেয়েছিলেন। আর এখন আমার মনে হয় ইটস এ কন্টিনিউয়েশন অফ দ্যাট সেম পলিসি। হি উড লাইক টু টেক সাম ক্রেডিট ডিউরিং ইলেকশন টাইম যে আমি এই যুদ্ধ বন্ধ করেছি, অমুক জায়গা থেকে মানুষ নিয়ে ট্রুপস ফেরত এনেছি। বাট হি হ্যাজ অলসো স্টার্টেড এন্ড ক্রিয়েটেড টু ওয়ার্স, ইউক্রেন and Gaza. তো আমার মনে হয় দিস ডিড স্টার্ট আ ওয়াইল ব্যাক। এখন another প্রশ্ন যেটা জিজ্ঞেস করলেন যেটা আমেরিকার মানে ফিউচার বা সিকিউরিটির কোনো, আমার মনে হয় ডেফিনেটলি থাকতে পারে রিস্ক আমাদের ওখান থেকে উইথড্র করার জন্য, বিকজ উই অ্যাসল্টেড দ্যাট কান্ট্রি ইন দ্য ফার্স্ট প্লেস, এবং তারপরে ওখান থেকে আইসিস এর শুরু হয়। এবং সো ইন আদার ওয়ার্ডস ওখানে ইরান অ্যান্ড ইরাক আর ইন আ ভেরি সেন্সিটিভ পজিশন। কাজে ওখানে ইলেকশন ইয়ারের জন্য ট্রুপস নিয়ে আসা, whether that will follow up with some tension between the two countries and some মানে violent action, we don't know. কাজে এটার সিকিউরিটি রিস্ক থাকতে পারে আমেরিকার জন্য। জি, এবং আগে ইরাক আর ইরানের শত্রুতা কিন্তু সেরকম নেই, এবং তারা আসলে কিন্তু ভেরি মানে কোঅপারেটিভ দুটি দেশ হয়ে দাঁড়িয়েছেন। কারণ ইরাকে তো শিয়া মেজরিটি এখন আছে, বিপরীতে ইরান ইজ শিয়া। সো এটির উপর আমরা চোখ রাখছি। আই এম লুকিং অ্যাট দ্য ডেভেলপমেন্ট। আমি প্রসঙ্গের একটি পরিবর্তন করব। টাইমস এবং সিয়ানা পোলের জরিপে বলছে দেশের 65 বছরের উপর যারা বয়স আছে আমেরিকায় তাদের 63% ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল, বিপরীতে 18 বছর থেকে 29 বছর বয়সীরা মাত্র 27% ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। তার একটি বড় অংশ 55% বেশি অংশ তারা বাইডেনকে এই পছন্দ করছেন না এই হামাস প্যালেস্টাইন যুদ্ধে এবং প্যালেস্টাইন বেসামরিক নাগরিকদের সুরক্ষার স্বার্থে। এই যে ব্যাপারটি এসে দাঁড়িয়েছে আগামী 10-15-20 বছরে, এটির ব্যাপারে আমি যাব না। আপনি কি মনে করেন মোস্তফা স্যার যে এটি বাইডেনের উপর বিরাট একটা এই বছরের ইলেকশনে একটি প্রভাব ফেলবে? আপনার হাতে সময় 1 মিনিটের মতো আছে। হ্যাঁ, আমার মনে হয় পড়া উচিত। মানে যদি না পড়ে সেটা বাইডেনের জন্য ক্ষতিকারক হবে। তার কারণ এই ইয়াং জেনারেশন যাদের কথা বললেন, এরা তো শিক্ষিত, এরা ওয়েল ইনফর্মড, এরা জানে, হ্যাঁ, এদের মধ্যে ওই যে প্রেজুডিস কিংবা কনস্ট্রেন্ট অনেক কম। এই জন্য এদের মনটা অনেকটা মুক্ত মন, সেভাবেই তারা দেখছে। এবং তারা দেখছে যে একটা হত্যা চলছে, জঘন্য হত্যা, মানে সিভিলিয়ান মারা যাচ্ছে হাজারে হাজার। এটা তো যে কোনো একটা মানে সেন্সিবল পার্সন যারা একটু লেখাপড়া জানে, যারা যুক্তি বোঝে, যারা আর্গুমেন্ট বোঝে, তাদের তো মনোবেদনার কারণ হবে। এবং সেটাই এই পোল যেটাকে মানে করেছে, রিফ্লেক্ট করেছে। এবং এদের মধ্যে আমরা যেটা দেখছি যে এরা যদি ভোটে না যায় এই গ্রুপটা, তাহলে সুইং স্টেট লাইক মিশিগান, মিনেসোটা, লাইক পেনসিলভেনিয়া, এগুলো তো অল্প সামান্য ভোটে বাইডেন জিতেছে, সেটা তার রক্ষা করা সম্ভব হবে না। কাজে তখন সে অটোমেটিক্যালি হেরে যাবে। কাজে আমার ইচ্ছা যে বাইডেন যেন এটা সিরিয়াসলি নেয় এবং এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করে টু স্টেট সলিউশনটাকে খুব তাড়াতাড়ি সম্পন্ন করে সে একটা হিরো হতে পারবে, নির্বাচনে আবার প্রেসিডেন্ট হতে পারবে, দুনিয়ার জন্য একটা ভালো আনতে পারবে। এটাই আমরা আশা করি। হ্যাঁ, এবং আপনার কথা প্রতীয়মান যে বাইডেন ইজ ইন ট্রাবল। হ্যাঁ, জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে রুলিংটি হয়েছে এতে সবচেয়ে বড় জয়ী হয়েছে প্যালেস্টাইন এবং হিউম্যানিটি। এটি একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা জানি যে ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হ্যাভিলি এ পলিটিক্যাল অর্গানাইজেশনস ডমিনেটেড বাই দ্য ওয়েস্ট। আমি দেখার অপেক্ষা ছিলাম কোথায় যায় এটি।
যে ফলাফল এসেছে এটি প্যালেস্টাইনের জন্য অনেক বড় একটি বিজয়। আমরা চোখ রাখছি, দেখছি কি হচ্ছে। আগামীতে আরও আলোচনা চলতে থাকবে, আপনারা থাকবেন আমাদের সাথে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে রাত 10টার অ্যানালিসিস অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।